প্রেমের ধূলিঝড় দ্বিতীয় পর্ব। লেখিকা ফিজা সিদ্দিকী। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই আঁতকে ওঠে দুর্জয়। সকাল গড়িয়ে দুপুর হয়েছে প্রায়। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে সবেমাত্র 12র ঘর ছুঁল। শরীর জুড়ে চ্যাপচ্যাপে ঘামের আস্তরণ। পরনের শার্টটাও খুলে পাশে রাখা। বিছানা এলোমেলো, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। পিটপিটে চোখ খুলে অদূরে দাঁড়ানো নন্দিতাকে সদ্য গোসল করে চুল মুছতে দেখে শুকনো ঢোক গেলে দুর্জয়। চোখাচোখি হতেই দুষ্টু এক হাসি উপহার দেয় নন্দিতা। তৎক্ষণাৎ ছট করে উঠে বসে দুর্জয়। সাথে সাথে পিঠের ব্যথাগুলো তাদের উপস্থিতি জানান দিয়ে মুষড়ে ওঠে। মাথাটাও ভীষণ রকম ভার। নন্দিতা দ্রুত এগিয়ে আসে। কাছে এসে দুর্জয়ের বাহু ধরে বসানোর চেষ্টা করতেই খানিকটা পিছিয়ে যায় সে। গভীর কণ্ঠে বলে, ছোবে না আমাকে, লাগবে না কারোর সাহায্য। ছুতে ছুতে আপনি আমাকে সর্বোচ্চ ছুঁয়ে দিলে বেশ, আর আমি একটু ছুতে গেলেই পাপ। নন্দিতার কথায় চোখ বড় বড় করে তাকায় দুর্জয়। সামান্য কেশে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এগুলো কী ধরনের মশকরা? অযথা আমি আপনাকে কেন ছুতে যাব? আমার এত দায় পড়েনি। দায় পড়ুক না পড়ুক, প্রয়োজন তো পড়েছিল, তাই তো গোটা রাত আমাকে একটুও ঘুমোতে দেননি। নিজের সাথে এমনভাবে জড়িয়ে নিয়েছিলেন যেন দুটো নয়, একটাই মানুষ শুয়ে। না না না, এটা হতে পারে না। আপনাকে একটা মেয়েকে এভাবে সম্ভব নয়, কখনোই না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে এভাবে। দুর্জয়ের ভীতগ্রস্ত অপ্রাসঙ্গিক ঘাবড়ে যাওয়ার কণ্ঠ শুনে দারুণ মজা পেল নন্দিতা। ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে খানিকটা এগিয়ে গেল দুর্জয়ের দিকে। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, না হলে এত সকাল সকাল গোসল করা মেয়ে নাকি আমি? যাই হোক, রাতটা সুন্দর ছিল, আর আপনার সব কিছুও। হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল নন্দিতা। দুর্জয় বেশ কয়েকবার পিছু ডাকলো তাকে, কিন্তু তার ডাককে তাচ্ছিল্যভাবে তুড়ি উড়িয়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। দুর্জয় বিছানা ছেড়ে তার পিছু নিতে চাইল, কিন্তু হঠাৎ করেই নিজের চ্যাপচ্যাপে ঘর্মাত্মক আধাকার শরীরের দিকে তাকিয়ে করুণ মুখে তাকালো দরজার দিকে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি দেখে নেব। আমার হুঁশে না থাকার সুযোগ নিয়ে এভাবে পাকাপাকিভাবে নিজের আস্তানা গেড়ে বসবেন? আমি সেটা কখনোই হতে দেব না। নন্দিতার পিছু নেওয়ার চেয়ে এখন সবচেয়ে ফরজ কাজ হলো গোসল করা। তাই দুর্জয় আর দেরি না করে ব্যস্ত হয়ে পড়ল সেই কাজে। যাওয়ার আগে খোলা দরজার দিকে একবার রাগী দৃষ্টি নিক্ষেপ করতে অবশ্য ভুলল না। রান্নাঘরে দাঁড়িয়ে এক নাগাড়ে হেসে যাচ্ছে নন্দিতা। এতক্ষণে চেপে রাখা হাসিগুলো যেন ফুরফুর করে বের হচ্ছে তার পেট থেকে। এমন এক ভঙ্গিতে পেটে হাত চেপে হাসছে সে। হাসতে হাসতে তার দুই চোখ ছাপিয়ে খানিকটা জল গড়িয়ে পড়ল গালে। হাসি থামিয়ে বাম হাতে চোখ মুছে মৃদু কণ্ঠে আওড়ালো, আপনাকে আমি এভাবে পেতে চাই না। যতক্ষণ না নিজে থেকে আপনি আমাকে চাইছেন, ততক্ষণ পর্যন্ত আমার এক ফোঁটা সান্নিধ্য আপনি পাবেন না। খাবার টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত নন্দিতা। যদিও বাড়িতে তারা শুধু দুজনই, তাও বেশ সাজিয়ে গুছিয়ে নাস্তার টেবিল সাজায় সে। এরপর একটা প্লেটে সুন্দর করে ডেকোরেট করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। তারপর সেটা ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখে, ঘুম থেকে উঠেই যদি দেখি জামাই এত সুন্দর করে নাস্তা গুছিয়ে রেখেছে, সেই জামাইকে একটা, দুইটা না, বরং ননস্টপ চুমু খেতে মন চায়। পোস্ট ডান করার পর ফোনটা রেখে পাশে তাকাতেই দেখে দুর্জয় তার পেছনে দাঁড়িয়ে বেশ খানিকটা দূর থেকে উকিঝুঁকি মারছে তার ফোনের দিকে।
নন্দিতা তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে নেয় পেছনে। রাগান্বিত কণ্ঠে বলে, অন্যের ফোনের দিকে এভাবে উকিঝুঁকি মারা ব্যাড ম্যানার্স। আমি অন্য কারোর ফোন দেখছিলাম না। আমি তো আপনার কিছু না। না না, কিছু মিছু তো একটা। বউ বলে মানেন আমাকে? কখনোই না। দুর্জয়ের ঝটফট উত্তর। তাহলে আমি ফোনে কারোর সাথে চ্যাট করি নাকি অন্য কিছু করি? এসব এত উকিঝুঁকি কিসের আপনার, মিস্টার হাজবেন্ড? কি জেলাস? শেষাক্ত কথাটা বলতে গিয়ে কিঞ্চিত হাসে নন্দিতা। এই কথার সাথে নন্দিতার হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রাগী কণ্ঠে দুর্জয় বলল, শুধু চ্যাট কেন, আপনি পার্কে বসে বা কারোর বাইকে চড়ে ঘুরতে গেলে প্রেম করলেও আমার কিচ্ছু যায় আসে না। মা আমার জন্য বউ পাঠালেও আপনি আমার কাজের লোক হওয়ার মতো যোগ্যতা রাখেন, এর বেশি কিছুই না। নন্দিতা খিলখিলিয়ে হেসে ওঠে দুর্জয়ের কথার পিঠে। হাসতে হাসতেই বলে, যাক, নিজেই তবে স্বীকার করলেন আমি কাজের লোক। কিছু কাজে কামে আসি তাহলে লোকের। আপনার মতো দিন রাত শুধু খাই না বসে বসে। আমি বসে বসে খাই? দুর্জয়ের কণ্ঠে রাগ স্পষ্ট। নো ডাউট, খাবার না পেলে মাঝে মাঝে আমার মাথাটাও খান চিবিয়ে চিবিয়ে। কে কার মাথা কতটুকু খায় সেটা তো দেখাই যাচ্ছে। এমন খাওয়া খেয়েছেন যে কাজ কাম ফেলে আমাকে ব্যান্ডেজ লাগিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। অসহ্য। কাল রাতে যে কতবার আপনি আমার ঠোঁটগুলো খেলেন, আরও কত কিছু যে। স্টপ! দুর্জয় মৃদু চিৎকারে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে যায় নন্দিতা। দুর্জয় এক পলক সেদিকে তাকিয়ে চেয়ার টেনে ব্যস্ত হয়ে পড়ে খাবার খেতে। আচমকা ঠোঁটে আঙুল চেপে ধরা অবস্থায় শব্দ করে হেসে ওঠে নন্দিতা। হাসতে হাসতে বসে পড়ে সে পাশের চেয়ারে। দুর্জয় চোখ ঘুরিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। অতঃপর হাসতে হাসতেই কোনো ক্রমে নন্দিতা বলে, আপনাকে দেখে মনে হচ্ছে খাবার নয়, আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, বেচারার দাঁতগুলো। নন্দিতার বেপরোয়া হাসিতে রীতিমতো বিরক্ত দুর্জয়। রাগী কণ্ঠে বলে ওঠে, কথায় কথায় পাগলের মতো হাসতে পারবে শুধু, ওইটুকুই হবে তোমার দ্বারা। কি দেখে যে এই শোপিসটা মা আমার গলায় ঝোলালো, বিরক্তিকর। রাগের মাথায় দুর্জয়ের তুমি ডাক ঠোঁটে মৃদু হাসি টেনে আনলো নন্দিতার। খামখেয়ালি মনে হাসতে হাসতেই নাস্তার প্লেট টেনে নিল সে নিজের দিকে। দুর্জয় হতবাক। এমন কথার পিঠেও যে কেউ ঠোঁট এলিয়ে হাসতে পারে তা তার জানা ছিল না। মাঝে মাঝে তার ইচ্ছে করে মেয়েটার কাছে গিয়ে সামনে থেকে ছুঁয়ে দেখতে, আদতে মানুষ তো। নাস্তা করে আসার পর থেকেই বিছানায় শুয়ে শুয়ে বেশ কিছু কেসের ফাইল ঘাটাঘাটি করছিল দুর্জয়। নন্দিতা কখনো এই ঘর তো কখনো ও ঘরে ঢু মারছে, কখনো আবার রান্নাঘরে দাঁড়িয়ে খানিকটা সময় পায়চারি করে কিছু একটা ভাবছে। তবুও কোনো মতে দুর্জয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। সে এমনভাবে কাগজপত্রে ডুবেছে যে ওটাই বিয়ে করা তার সুন্দরী বউ, যেখান থেকে নজর ফেরানো বারণ। বিরক্তিতে তপ্ত শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে এবার ঘরে ঢুকলো নন্দিতা। তাও দুর্জয়কে তার দিকে ফিরে তাকাতে না দেখে কানে ফোন চেপে ধরে বেসুরা কণ্ঠে গাইতে শুরু করলো, তুমি আমার জীবন, আমার অন্য কোথাও যাওয়া বারণ। ওগো প্রেমিক, তোমার ঠোঁটের চুমু আমি আর কত খামু। এবার শুধু কাছে আসো, একটু ভালোবাসো। তোমার আদরে লাগে সে কি আমার আম্মু ডাকা বাকি। দুর্জয় ভ্রু কুঁচকে সামনে তাকায়। নন্দিতা পুরো ঘরে টহল দিতে দিতে তার সামনে দিয়ে চলে গেল ব্যালকনিতে। ফাইলটা সাইডে রেখে দুর্জয় বিছানা ছেড়ে উঠল। এরপর সোজা চলে গেল ব্যালকনিতে। দুর্জয়কে এগিয়ে আসতে দেখেও নন্দিতা আগের মতোই রসিয়ে রসিয়ে গান গাওয়ার কাজ জারি রাখল। এদিকে দুর্জয় কোনো দিকে না তাকিয়ে নন্দিতার হাত ধরে টানতে টানতে তাকে ঘরের মধ্যে আনলো। অতঃপর ঝট করে হাত রাখল
তার টি শার্টের প্রথম বোতামে। শার্টের বোতাম এলোমেলোভাবে লাগানো, পরনের ট্রাউজারের ডান পা হাঁটু অবধি তোলা, চুলগুলো খোপা করে টঙে তুলে রাখা। নন্দিতাকে দেখে ভীষণ রকম হাসি পায় দুর্জয়ের, কিন্তু কোনো রকমে নিজের হাসি কন্ট্রোল করে এলোমেলোভাবে লাগানো শার্টের ওপরের দুটো বোতাম খুলে ঠিক করে লাগিয়ে দেয় সে। অতঃপর নন্দিতাকে বেডে বসিয়ে নিজের হাঁটু গেড়ে মেঝেতে বসে। তার ডান পাটা নিজের হাঁটুর উপর নিয়ে ট্রাউজারটা প্রথমে আরও খানিকটা উঠিয়ে দেয়, অতঃপর কাটা জায়গায় আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করে। ব্যথায় শিরশিরিয়ে ওঠে নন্দিতা। দুর্জয় কাঁপা কাঁপা হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে যাচ্ছে অনবরত ব্যথার ওপর। নন্দিতা সেদিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ব্যথা কিভাবে পেলাম একবারও জিজ্ঞেস করলেন না তো? কিভাবে আবার? কোনো বান্দরামি করতে গিয়ে পেয়েছো নিশ্চয়। কেউ ছুরি মেরেছে, হাতের কাছে পেলে তো গলাতেই চালিয়ে দিত মনে হয়। নন্দিতা শেষাক্ত কথা শুনে হাত থেমে যায় দুর্জয়ের। ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা জানে এই লোক এই দৃষ্টির চেয়ে বেশি কিছু করবে না। মুখ দিয়ে কথা বলতে চরম কষ্ট হয় তার। পেটে জমে থাকা শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়, কথা খরচ হয়ে যায়, তাই মুখ ফুটে কিছু বলবে না। অগত্যা ফোঁস করে এক নিঃশ্বাস ছেড়ে নিজেই বলতে শুরু করলো সেদিনের পুরো ঘটনা। প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য সেদিন বাড়ি থেকে বের হয়েছিল নন্দিতা। পড়ন্ত বিকেলের সময় বাজারে সাধারণত লোক সমাগম একটু বেশিই থাকে। সবজি ফলের বাজার এমনকি মাছ মাংসের বাজারেও বেশ গা ঘেঁষাঘেঁষি অবস্থা। অধিকাংশ চাকরিজীবী মানুষজন বাড়িতে ফেরার সময় বাজার করে নিয়ে যায়। নন্দিতার অবশ্য এসব হাট বাজারের প্রয়োজনীয়তা ছিল না। মেয়েলি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য ফার্মাসিতে যেতে হতো তাকে, আর ফার্মাসি যাওয়ার রাস্তা এই বাজার পেরিয়ে। অগত্যা ভিড় ঠেলে একটু একটু করে সামনে এগিয়ে যায় সে। এমন সময় তার চোখ পড়ে তার থেকে বেশ খানিকটা দূরত্বে হেঁটে চলা এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। বয়সের ভারে মাজা বাঁকা, ঝুলন্ত চামড়ায় তার বয়সের বহর পরিমাপ করা যায় সহজেই। হাঁটতে গিয়ে তাকে ভর দিতে হয় লাঠিতে, অথচ এই বয়সেও বাজারে হাটে তার আগমন দীর্ঘশ্বাস ছাড়া মতো এক সমাজের অবস্থান। আচমকা নন্দিতার চোখ যায় বৃদ্ধ মহিলার ঠিক পেছনে দাঁড়ানো এক ছেলের দিকে। বয়স নিতান্তই কম, পাতলা গড়নের এক ছেলে। আশেপাশে তাকাতে তাকাতে আস্তে ধীরে বৃদ্ধার ব্যাগের চেন খুলছে। ঘটনা বুঝতে আর বেগ পোহাতে হলো না তাকে। সে ভিড় ঠেলে যথাসম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আশেপাশে মানুষের জন্য ব্যর্থ হয়ে সে পিছিয়ে যেতে হয় আবার। উপায়ন্ত না পেয়ে সে সেখানেই দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, চোর চোর! দিদিমা, আপনার ব্যাগ সামলে নিন। আশেপাশে বেশ কিছু মানুষের কানে সেই শব্দ পৌঁছালেও বয়স্কা বৃদ্ধার কানে গেল না তা। হয়তো বয়সের জন্য কানেও কম শোনেন তিনি। নন্দিতা চিৎকার শব্দে ভিড় থেকে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টি ফেলে দুপাশে সরে গেল। নন্দিতাও সুযোগ বুঝে দৌড় দিল সেই দিকে, কিন্তু ততক্ষণে বাকি সবার মতো সেই ছেলের কানেও গেছে নন্দিতার কথা। ফলস্বরূপ ব্যাগের খোলা চেন হতে একটা লাল রঙের পুটলি উঠিয়ে দৌড় দিল সে। নন্দিতাও দৌড়ালো তার পিছে। বাজারে জনতা তখন সেই ছেলেকে আটকানোর জন্য পথ অবরোধের বদলে তার হাতে থাকা ছোট সাইজের ছুরির দিকে তাকিয়ে ভয় পেয়ে যে যার মতো দুপাশে সরে যায়। এতে রাস্তা ফাঁকা পেয়ে তারও দৌড়ে বেরিয়ে যেতে বেশ সুবিধা হয়। ছোট থেকে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ নেওয়া হেতু ছেলেটা নন্দিতার সাথে দৌড়ে পেরে উঠল না। বাজারের শেষ প্রান্তে গিয়ে পাকড়াও করে ফেলল নন্দিতা। অতঃপর ঘাড়ের কাছে কলার ধরে তাকে মাটিতে বসাতে চায়। এমন সময় ছেলেটা নিজেকে বাঁচানোর চেষ্টায় হাতে থাকা ছুরিটা দিয়ে আঘাত করে নন্দিতার পায়ে। পায়ে ব্যথা পেয়ে হাত খানিকটা আগলগা হতেই যে দৌড় দিতে চায়, অপর পাশ থেকে একদল পুলিশ এসে পাকড়াও করে ছেলেটাকে। জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয় মহিলাটিকে বেশ অনেকক্ষণ যাবৎ ফলো করছিল সে। বাজারে
আগে এক গয়নার দোকানে এসে গয়নাগুলো বেচতে চেয়েছিল সে, কিন্তু ভালো দাম না পাওয়ার জন্য দোকানের খোঁজে তিনি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর এই সুযোগেই ছেলেটা এগুলো চুরি করে পালানোর ধান্দা করছিল। নন্দিতা গয়নার পুঁটুলিটা বৃদ্ধা মহিলার হাতে তুলে দিতেই কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, বাবা মরা নাতিটার বিয়ে সামনে, আমার জমানো যা কিছু ছিল তা বেচে তার বিয়ের আয়োজন করব বলে বেচতে এসেছিলাম। আজ তুমি না থাকলে আমার নাতিটার যে কি হতো, বিয়ে ভেঙে যেত তার। আল্লাহ তোমার কপালে অনেক সুখ দিক, অনেক সুখী হও মা, স্বামীর সোহাগে আহ্লাদি হয়েও থেকো। শেষাক্ত কথাটা বলার সময় আর চোখে দুর্জয়ের দিকে তাকায় নন্দিতা। আগের মতোই গম্ভীর মুখভঙ্গিতে বসে সে। মুখের ভাব ভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই মনে কী চলছে। নন্দিতা ভেবেছিল এতগুলো কথা শুনতে দুর্জয়ের বেশ বিরক্ত হবে, হয়তো মাঝপথে থামিয়ে দেবে অনাগ্রহ প্রকাশ করে। অথচ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু ভীষণ আগ্রহ নিয়ে শুনল সে। পরপরই প্রশ্ন করল, ফিউচার প্ল্যানিং কি? বিয়ের এতদিনে দুর্জয়ের এমন প্রশ্নে একেবারে হতভম্ব হয়ে পড়ল নন্দিতা। চট করে হাত বাড়িয়ে কপাল গলা ছুঁয়ে দেখল দুর্জয়ের। অতঃপর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, আপনার কি আবার জ্বর এসেছে? ভেতর ভেতর জ্বর? শরীর তো একদম ঠান্ডা। চট করে দুর্জয়ের মেজাজ চটে গেল। তিরিক্ষি কণ্ঠে বলল, সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কি তোমার ধাতে নেই? সঠিক প্রশ্ন হলেও তবেই তো উত্তর সঠিক পাবেন। আপনার প্রশ্নগুলো আপনার মতোই বেকুব। এই বেয়াদব মেয়ে, সোজাসাপটা কথা বলা শেখায়নি তোমার বাবা মা? সবসময় তেড়ামি না করলে চলে না। সব যদি বাবা মা শিখিয়ে পাঠায় তাহলে আর বিয়ে দিয়ে বরের কাছে পাঠাবে কেন? নিজেদের কাছেই রেখে দিলে পারে। আমারই ভুল তোমার সাথে বেশি আহ্লাদপনা করে কথা বলা। আপনি আদর আহ্লাদ করতে চাইছিলেন বুঝি? কাছে আসুন তো একটু, আপনার কোলে বসি, আপনার আদর করতে সুবিধা হবে। অসভ্য মেয়ে, রাগে গজগজ করতে বলে ওঠে দুর্জয়। এখনও যথেষ্ট সভ্য আছি। অসভ্য হলে আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটে কামড়ে ধরে চুমু দিতাম। শার্টের খোলা বোতামের নিচে একটা দুটো কামড়ের দাগ তো অবশ্যই থাকতো। দুর্জয় চোখ বড় বড় করে তাকায় নন্দিতার দিকে। তা দেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বিছানায় উঠে বসে নন্দিতা। অতঃপর আধশোয়া হয়ে হেলান দিয়ে ভাবলেশহীন কণ্ঠে বলে, অবশ্য একজনের চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে এখনও। আপনার ওই চুমু সেই স্বাদকে বিট করতে পারবে কি না সন্দেহ। দুর্জয় ঘর ছেড়ে বেরোতে যাচ্ছিল। নন্দিতার শেষাক্ত কথাটুকু শুনে কদম থেমে যায় তার। বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। কথাগুলো বড্ড বিশ্রী শোনালো তার কাছে। মেয়েটার কি তবে প্রেমিক ছিল? থাকলে থাকতেই পারে। এ যুগে এমন দু চারটে প্রেমিক তো সব মেয়েরাই থাকে, কিন্তু সেটা তো অতীত। তাও কেন তার খারাপ লাগছে? মনে হচ্ছে যেন তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত দেওয়ার অপরাধে এখনই ওই লোকের নামে 4টিখানা কেস ঠুকে দিতে পারলে শান্তি লাগতো তার। কিন্তু মেয়েটাকে তো সে পছন্দ করে না, একদমই না। তাহলে এসব ভাবনার কারণ কি? দুর্জয়কে আরও খানিকটা তেতিয়ে দিতে নন্দিতা পুনরায় বলে ওঠে, তার উষ্ণ নিঃশ্বাস, তপ্ত ঠোঁটের চুমু, ইস, বারবার চাওয়ার মতো জিনিস। ঠিক অনেকটা চকলেট আইসক্রিমের মতো। যত ফ্লেভার টেস্ট করো না কেন, এটার মতো তৃপ্তি পাওয়া যায় না। কেউ নন্দিতার কথা সম্পূর্ণ হওয়ার আগে আচমকা দুর্জয় তার পা ধরে টান দিয়ে তাকে নিয়ে আসে বিছানার কিনারে। অতঃপর ডান হাতে কোমর আঁকড়ে ধরে অপর হাত রাখে মাথার পেছনে। আচমকা আক্রমণে নন্দিতা কিছু চাওয়ার আগেই গম্ভীর পুরুষালী ওষ্ঠ প্রহর চালায় তার নরম ওষ্ঠে। অস্থিরভাবে
নিজেকে দুর্জয় থেকে আলাদা করে নিতে চায় নন্দিতা, কিন্তু বাদ সাধে দুর্জয়। নন্দিতা যতখানি সরে যেতে চায় তার চেয়ে অধিক তাকে আঁকড়ে ধরে দুর্জয়। দুর্জয়ের চোখ বন্ধ, উন্মত্ত উষ্ণ নিঃশ্বাসে উথাল পাথাল আনাগোনা বুঝিয়ে দিচ্ছে তার অস্থিরতা, বুঝিয়ে দিচ্ছে কতটুকু বেপরোয়া আজ সে। নন্দিতা চায় না এর চেয়ে বেশি কিছু হোক, চায় না আর এক বিন্দুও কাছাকাছি সে আসুক, কিন্তু তাকে থামানোর সাধ্য কার? উপায়ন্ত না পেয়ে দুর্জয়ের ঠোঁটে ভাঁজে আলতো কামড় দেয় নন্দিতা। নিয়ন্ত্রণহীন দুর্জয় পরোয়া করে না সেসবের। কোমর পেঁচানো হাতটা আরও গভীরভাবে আঁকড়ে ধরে ব্যথাতুর, ঠোঁট ডুবিয়ে দেয় নন্দিতার গলার ভাঁজে। নন্দিতা যেন খেই হারিয়ে বসল। কুল কিনারা খুঁজতে গিয়ে আচমকা বেশ জোরে ধাক্কা দেয় দুর্জয়কে। হতভম্ব হয়ে খানিকটা সময় ঠায় তাকিয়ে থাকে সে নন্দিতার দিকে। রাগে অপমানে মুখ তার রক্তিম। নন্দিতা অসহায় চোখে তার দিকে তাকালে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না অ্যাডভোকেট দুর্জয়। নেহাতি সস্তায় পাওয়া যাচ্ছে, না হয় ক্লাবে এর চেয়ে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। নন্দিতা কষ্ট পেল না মোটেও, উপরন্তু মুখে হাসি টেনে প্রত্যুত্তরে বলল, ক্লাবে মাঝে মাঝেই যাওয়া হয় নাকি? আজ প্রথম যাবেন মিস্টার সাইলেন্সার? দুর্জয় ভ্রুকুচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করতেই হাসি আরও খানিকটা চওড়া হলো তার। ঠোঁট বেঁকিয়ে বলল, খিচুড়ি খাবেন? আপনার অবস্থার সাথে ভালো যাবে কম্বিনেশনটা। ওটা খিচুড়ি আর আপনার মধ্যে চলছে অনুভূতির জগা খিচুড়ি। দুর্জয় দাঁত কটমট করে বিক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা তা দেখে আলতো হেসে ফিসফিস করে বলে ওঠে, সাথে পোড়া বেগুন ভর্তাও করি, কারোর হৃদয় পোড়ার গন্ধ ছাপিয়ে যায় যদি। দ্রুত কদমে ঘর ছাড়ল দুর্জয়। এই মুহূর্তে মেয়েটাকে নিতে পারছে না একদমই, অসহ্যকর ঠেকছে। তাকে রিজেক্ট করে দূরে সরিয়ে দেওয়া স্পর্ধা নাকি অতিরিক্ত বাচালতা, তাকে চোখের সামনে সহ্য করার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে সে। নারীদের যথেষ্ট সমীহ করে চলা দুর্জয় তাই এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বিধায় নিজের ভেতরের পুরুষত্ব একজন নারীকে অসম্মান করে বসে। দুপুর গড়িয়ে বিকেল হলেও দুর্জয় বাড়ি ফেরার নাম নেই। ডাইনিংয়ে টেবিলে মাথা এলিয়ে নন্দিতা তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে, যেন বেল বাজতেই দরজা খুলতে কাল বিলম্ব হবে না তার। সন্ধ্যার আগ মুহূর্তে নন্দিতার হাস্যোজ্জ্বল মুখখানা যখন বিষাদের ছায়ায় পাণ্ডুর, আচমকা ডাইনিং টেবিলের ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। নন্দিতা উৎফুল্ল মনে হাতে বেরিয়ে ফোনটা কাছে নিতেই সারা মুখ জুড়ে কালবৈশাখীর ঝড়ের মতো ঘন আধার নেমে এলো। যতখানি উৎফুল্ল নিয়ে ফোনটা ধরতে গেছিল তার চেয়ে অধিক ভয়ে এই মুহূর্তে জেঁকে বসেছে তাকে। ধরতে না চেয়েও কেটে যাওয়া আগে মুহূর্তে ফোনটা উঠিয়ে কানে চেপে ধরল সে। বেশি চালাকি করতে যেও না, এক ঝড়ে সব কুপকাত। ওপাশ থেকে ভেসে আসা হিমশীতল লঘু কণ্ঠস্বরে যেন খানিকটা কেঁপে উঠল নন্দিতা। সর্বাঙ্গ হতে হয়ে চলল উত্তাল তরঙ্গ। ফ্যানের তলায় বসেও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল কপালে। কানে চেপে ধরা হাতটাও কাঁপছে রীতিমতো। নন্দিতা শুকনো ঢোক গেলল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি, একটু সময় দিতে হবে আমাকে। সময়টা বরং লাশের পাশে বসে কান্নাকাটি করার কাজে লাগিও। এমন করবেন না প্লিজ। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, 6 মাস সময় দেবেন আমাকে। কাজ আমার, শর্তও আমার, যখন তখন সেটা পরিবর্তন করার ক্ষমতাও আমার। কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। আমাকে একটু সময় দিন। আপনার কাজ আপনি বুঝে পেয়ে যাবেন। শুধু ওনাদের
অসহায় কণ্ঠে নন্দিতা কিছু বলতে গেলে তাকে মাঝপথে থামিয়ে অজ্ঞাত ব্যক্তিটি বলে ওঠে, 2 মাসের মধ্যে যেন রিপোর্ট আমার কাছে পৌঁছে যায়। আমাকে খুশি করতে পারলে বোনাস কিছু পেয়েও যেতে পারো আমার থেকে, আর না পারলে লা। পারবো আমি। এসব বলবেন না প্লিজ, আপনার কাজ হয়ে। নন্দিতার কথা অসম্পূর্ণ রেখেই অজ্ঞাত ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে হাসতে কল কেটে দিল। আচমকাই নন্দিতা যেন মূর্ছা পড়ল একেবারে। শরীরের শক্তি কুলিয়ে উঠছে না, ভার ভার লাগছে মাথা, বুক ফেটে কান্না আসছে, অথচ কাঁদতে পারছে না একটুও। মনে মনে ভাবল, মা কেন কান্না আটকাতে শেখালে? কেন দুনিয়ার সামনে এত স্ট্রং হতে বললে? কেন কষ্ট লুকিয়ে শুধু হাসতে বললে? মিথ্যা অভিনয় আর কত! আমি যে ক্লান্ত, ওজন লাগে বুকে। এর চেয়ে একটা গোটা পাহাড় শরীরে চাপালে কষ্ট কম লাগতো বোধহয়। এই ছোট্ট বুকটা জ্বলছে, পুড়ছে, খান খান হচ্ছে প্রতিনিয়ত, অথচ কেউ টেরই পায় না, বুঝতে পারে না পাশে শুয়ে থাকা মানুষটা কতখানি যন্ত্রণা নিয়ে একটা একটা নিঃশ্বাস গুনছে। আঁচ করতে পারে না এই ছোট্ট বুকে কতখানি ক্ষত জমা তার। আমিও যে বোঝাতে পারি না আমি ভালো নেই, বোঝাতে পারি না কান্না করতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি করলে একটু কান্না করতে পারবো? আমি একটু কাঁদতে চাই, হু হু করে কেঁদে দুঃখগুলো ভেতর থেকে বের করে ফেলতে চাই। আর পাচ্ছি না জমাতে, আর পাচ্ছি না বইতে। আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। দিন শেষে আমি নিঃসঙ্গ। প্রকৃতিও আজ বাঁধভাঙা উত্তাল নন্দিতার বুকে জমানো গল্প শুনে। তাই তো এই অসময়ে আচানক গুড়ুম গুড়ুম শব্দে ডাক দিল তাকে, যেন এ ডাক তাকে বুকে জাপটে নেওয়ার, এ ডাক তার দুঃখ বিলাসের সঙ্গী হওয়ার, এ ডাক তার দুঃখগুলো শুষে নেওয়ার। ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টির তালে মৃদুমন্দ বাতাসের ঝাপটা, আকাশে ঘন কালো মেঘে বুক চিরে নেমে আসা অসম বাড়িধারার নিচে ঠাঁই দাঁড়িয়ে নন্দিতা। বৃষ্টি হওয়ার সাথে ময়ূর যেমন করে পালক মেলে ধরে নৃত্য করার উদ্দেশ্যে, তেমন করেই বৃষ্টি ঝমঝম করা ডাক নন্দিতাকে আহ্বান জানিয়েছে নিজেকে মেলে ধরতে। সকল ক্লেদ ক্লান্তি বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে একাকার করে দুঃখগুলো শুষে নিতে এ যেন প্রকৃতি এক নান্দিক আয়োজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে তুর্জয়। এতটা সময় ইচ্ছে করেই কাছাকাছি এক পার্কে বসেছিল সে, কিন্তু আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টির তোপে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়েও অনেকখানি ভিজে যায় সে। মেন ডোর খোলা পেয়ে প্রথম দিকে বেশ অনেকটা ভয় পায় সে। ঘরে ঢুকে এদিক সেদিক সবার আগে খোঁজ করে নন্দিতার। সব ঘরে ভালো করে লক্ষ্য করে কোনো জিনিস এলোমেলো কি না, না কেউ বাড়িতে ঢোকেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর কি যেন মনে করে পা বাড়ায় ছাদের দিকে। বৃষ্টির দিকে মুখ করে উঁচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে নন্দিতা। প্রতিটা বৃষ্টিকণা তার চোখে মুখে আছড়ে পড়ে ধীরে ধীরে তার গাল বেয়ে নেমে পড়ছে। ব্যাপারটাতে এক অদ্ভুত রকমের শান্তি রয়েছে। 2 হাত দুদিকে মিলে তাই বেশ খানিকটা সময় সে দাঁড়িয়ে রইল এভাবে। এরপর আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। 2 হাতে মুখ ঢেকে কি বিড়বিড় করে বলল, তুমি কেন থাকলে না? কত কিছু শেখার যে বাকি ছিল আমার। শুধু হাসতে শেখালে, কাঁদতে কেন শেখালে না? আমাকে পাথর বানিয়ে নিজেই দূরে চলে গেলে। এখন এ পাথর গলাবে কে? ছাদের দরজায় হেলান দিয়ে বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল তুর্জয়। অজানা এক কারণে তার ভালো লাগছে ছাদের দৃশ্যটুকু। শুভ্র পোশাকে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভীষণ রকম স্নিগ্ধ লাগছে আজ।
সকালের পর থেকেই কেমন যেন একটা টান অনুভব করছে সে মেয়েটার প্রতি। ওই যে ছোঁয়া, সেটা পাওয়ার তৃষ্ণা আমরণ তৃষ্ণায় তৃষ্ণার্ত করে দিচ্ছে তাকে। এতটা সময় জেদ ধরেই তাই দূরে ছিল সে, কিন্তু আচমকা তাকে হাঁটু গেড়ে বসে পড়তে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না দুর্জয়। এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখল তার কাঁধে, আর তখনই উল্টো ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল নন্দিতা। বৃষ্টিস্নাত রক্তিম সন্ধ্যা। একদিকে যেমন রক্তে রাঙা আকাশে সূর্য ডুবতে শুরু করেছে, অন্যদিকে আকাশ ভেদ করে ঝরে পড়ছে মাঝারি আকারের বৃষ্টির ফোঁটা। আর এই দুই পরিবেশের মিলন সন্ধিতে নন্দিতা দুর্জয়কে জাপটে ধরে মাথা এলিয়েছে তার বুকে। কাক ভেজা বদনে ঠায় দাঁড়িয়ে দুর্জয়। তার ভাবমূর্তির মাঝে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। রাগ কিংবা খুশি কোনো অনুভূতি সঠিকভাবে প্রকাশ করে না সে। এখনও তার ব্যতিক্রম হলো না, শুধু খানিকটা নরম কণ্ঠে বলল, আমি আছি। এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। এ যেন কোনো শব্দ নয়, আস্ত এক অনুভূতির পসরা, একটা ভরসার কাঁধ, যা এক কথায় বুঝিয়ে দেয় তোমার সুখ কিংবা দুঃখের সাথী হয়ে পাবে আমাকে। দুর্জয়ের কণ্ঠস্বর শোনা মাত্র খানিকটা বিব্রত হলো নন্দিতা, তবে তা মুখে প্রকাশ করে না। পরবর্তী এক গাল ফিকে হেসে বলে ওঠে, ক্লাবের মেয়েগুলোকে মনে ধরল না বুঝি? না, ঘরোয়া আনকোরা জিনিস লাগে আমার। এসব রাস্তার খোলা ব্র্যান্ডের জিনিস আমার ঠিক পোষায় না। নন্দিতা কোনো জবাব না দিয়ে উল্টো পিঠ করে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। অতঃপর আনমনে মৃদু কণ্ঠে বলে, আপনাকে ভালোবাসলে কি আমার খুব বেশি পাপ হবে? বৃষ্টি ভেজা মেলি শরীরে প্রিয়তার ভাঁজ আজ বড্ড অন্যরকম লাগছে দুর্জয়ের। চাইলেও যেন দূরে যেতে পারছে না। অথচ এই কয়েকটা মাস তারা একসাথেই ছিল, এমনকি একই বিছানায় শুয়েও এমনটা অনুভব করেনি কখনো। ঠিক যেন অনেকটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে এক টুকরো শুকনো কাঠ এনে রাখলে দপ করে জ্বলে ওঠে, তেমনই নন্দিতার সামনে এলে কেমন যেন অন্যরকম অনুভূতি দোলা খেলছে শরীর জুড়ে। দুর্জয় আচমকা এগিয়ে নন্দিতার কাছে গেল। কাঁধে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতে ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো নন্দিতা। কিছু বোঝার ওঠার আগেই আচমকা ডান হাতে তার কোমর আগলে নিল দুর্জয়। নন্দিতা প্রচণ্ড রকম শক খাওয়ার মতো চোখ বড় বড় করে তাকালো দুর্জয়ের দিকে, অথচ সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই দুর্জয়ের। কপালে লেপ্টে থাকা লম্বাটে চুলগুলো বাম হাতের মাধ্যমে উপরে ঠেলে দিয়ে অন্যরকম এক দৃষ্টিতে তাকালো সে নন্দিতার দিকে। ভেজা কোমরে উষ্ণ পুরুষালী হাতের অবাধ বিচরণে খেই হারাতে নেই নন্দিতা। তবুও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে ধীর কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমাকে। দুর্জয় অবাধ্য প্রেমিকের মতো কাঁপা কাঁপা হাত রাখল নন্দিতার বাম গালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে লাগাম ছাড়া কণ্ঠে বলে উঠল, পাগল করার স্পর্ধা দেখিয়েছ, সহ্য করার জন্য প্রস্তুত তো? কী সব বলছেন আপনি? নন্দিতা ভয়ার্ত কণ্ঠ শুনে এক দফা বাঁকা হাসে দুর্জয়। অতঃপর মাদক কণ্ঠে বলে ওঠে, আমার তোমাকে চাই, এখনই চাই, সবটুকু আমার করে চাই। নন্দিতা ছিটকে দূরে সরে যায়। অবাধ ওঠানামা করতে থাকা হৃৎস্পন্দনকে কঠিন শাসনে বেঁধে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনাকে অন্যরকম লাগছে। আপনি সম্ভবত নিজের মধ্যে নেই। আমাদের নিচে যাওয়া উচিত। দুর্জয় আচমকা পেছন থেকে দু হাতে কোমর আঁকড়ে ধরে নন্দিতার। ম্রিয়মাণ কণ্ঠে বলে,
তোমাকে এত গভীরভাবে কেন চাইছি জানি না, শুধু জানি এই মুহূর্তে তোমার প্রত্যাখ্যান আমাকে ভীষণভাবে আহত করবে। প্লিজ আমাকে সঙ্গ দাও শুধু, বাকিটা আমি দেখে নেব। উন্মুক্ত কাঁধে উষ্ণ চুমুর শিহরণে পুরোপুরি খেই হারালো নন্দিতা। শরীরের সমস্ত ভার ছেড়ে দিল দুর্জয়ের ওপর। সম্মতি পেয়ে দুর্জয়ও তাকে পাজা কোলে তুলে নেমে এলো সিঁড়ি দিয়ে। অতঃপর নন্দিতাকে বিছানার উপর নামিয়ে চলে গেল দরজা লক করতে। ফাঁকা ঘরে এক পলক চোখ বুলিয়ে তাকালো নন্দিতা। অতঃপর বাম হাত এগিয়ে বন্ধ করে দিল ঘরের সবগুলো লাইট। অতঃপর মনে মনে বেশ বড়সড় একটা সিদ্ধান্ত নিয়ে ফোঁস করে শ্বাস ছাড়তে পুরুষালী একজোড়া বাহু গভীরভাবে আঁকড়ে ধরল তাকে। কপালে কপাল ঠেকিয়ে বেপরোয়া কণ্ঠে বলে উঠল, পুরুষ মানুষ বাঘের মতো, শিকল ভেঙে বের হওয়া ক্ষুধার্ত বাঘের অত্যাচার একটু সহ্য করে নিও। লজ্জায় বেকাবু নন্দিতা আচমকায় দুহাতে মুখ চেপে ধরল দুর্জয়ের। অতঃপর লাজুক কণ্ঠে বলল, কিছু ছাইপাশ গিলে এসেছেন নাকি আজ? আপনার এই রূপ তো জানা ছিল না আমার। আরও অনেক রূপ দেখতে পাবে আজ এই রাতে, যেটা কেউ কখনো দেখেনি, কেউ কখনো দেখবেও না। লজ্জায় হাঁসফাঁস করার বদলে নন্দিতা আচমকা হো হো করে হেসে উঠল। ঠোঁট চেপে হাসি আটকাতে আটকাতে বলল, মাথায় দুটো শিং গজাবে নাকি আজ রাতে, নাকি ফ্যান্টাসির গল্পের মতো ভ্যাম্পায়ার হয়ে যাবেন? কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। কথাটুকু শেষ করেই দুর্জয় ডুব দিল নন্দিতার ভেজা ঠোঁটে। উষ্ণ শীতল ছোঁয়ায় আবেশে চোখ বুজে ফেলল নন্দিতা। পরপর চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল এক আহ্লাদী অশ্রু। মধ্যরাত্রি। দুর্জয়ের উন্মুক্ত বুকে মাথা এলিয়ে শুয়ে আছে নন্দিতা। ঘুমের মাঝেও বাম হাতে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছে দুর্জয়। নন্দিতা চোখ খুলে তাকায় দুর্জয়ের দিকে। এই সেই শান্ত আদুরে চেহারা যার প্রেমে বারবার পড়ে সে। আচমকা সন্ধ্যার পরের ঘটনা একে একে মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে ওঠে সে। আজকে রাতটা তার কাছে স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। এই অপ্রত্যাশিত রাত তার জীবনে আর কখনো আসবে কি না জানে না, কিংবা এই মানুষটার এই ভালোবাসা বিশ্বাস আর কখনো পাবে কি না জানে না। তাই এই স্মৃতিটুকুই সম্বল তার। একটা শীতল রাত, প্রিয় পুরুষের উষ্ণ বুক, তার সর্বাঙ্গে মিশে যাওয়ার রেশ কখনো না কাটলে কি খুব ক্ষতি হতো? খুব ক্ষতি হতো যদি জীবনটা এত ট্র্যাজেডি না হতো। নন্দিতা আলতো করে মাথা তুলে তাকায় দুর্জয়ের দিকে। অতঃপর আলতো করে চুমু খায় তার রুক্ষ সিগারেট পোড়া কালচে ঠোঁটে। এরপর দুই গালে কপালে অজস্র চুমু খেতে খেতে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমি নিরুপায়, বিশ্বাস করুন, এই জঘন্যতম অপরাধটুকু শুধু আপনার জন্যই। চলবে।